আচ্ছা, তো আমাদের নেক্সট যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। তো বিভব জিনিসটা পড়ার আগে আমাদের আসলে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে, কারণ বিভবটা নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে সবসময়। বিভবের যতই আমরা প্রশ্ন দেখি তারপরে সেগুলো একটু কেমন যেন একটু কনফিউশন থাকে। তো কনফিউশন থাকার কারণ হচ্ছে কারণ আমাদের বইগুলোতে যে সংখ্যাটা দেওয়া হয় সেটা আসলে সবকিছুকে ক্যারি করে না। তো সে কারণে আমরা একদম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কারণ এগুলো পরবর্তীতে আমাদের গ্র্যাভিটির ভিতর আবার পড়তে হবে। ঠিক আছে, তো বিভব শিখার আগে আমাদের প্রথমে শিখতে হবে সংরক্ষণশীল বলটা কি। সংরক্ষণশীল বল, বল মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এখন এই দুইটার ভিতর ক্যাটাগরিজ করা হয় কিসের ভিত্তিতে? এই দুইটার ভিতর ক্যাটাগরিজ করা হয় তাদের দ্বারা কৃত কাজের ভিত্তিতে, তাদের দ্বারা কৃত কাজটা কিরকম হবে সেটার ভিত্তিতে করা হয়। যেমন যেসব বলের সংরক্ষণশীল বল আমরা তাদেরকে বলবো যেসব বলের দ্বারা কৃত কাজের ভিতর কয়েকটা ক্যারেক্টারিস্টিক থাকবে, কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। বলের দ্বারা কৃত কাজ এক, শুধু আদি ও শেষ অবস্থানের উপর ডিপেন্ড করবে। শেষ অবস্থানের উপর ডিপেন্ড করবে। কোন পথে নেওয়া হলো তার উপরে ডিপেন্ড করবে না। ওকে, তাহলে সেটা কি করবে? শুধুমাত্র আদি ও শেষ অবস্থানের উপর ডিপেন্ড করবে, কোন পথে সেটাকে নেওয়া হলো তার উপর ডিপেন্ড করবে না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এই উদাহরণটা আমরা পরবর্তীতে দেখবো। যে মনে করি আমাদের এখানে একটা হেলানো তল আছে, ঠিক আছে, এখানে একটা বল আছে, সেই বলটাকে আমরা কি করলাম, কোনো একটা বলের মাধ্যমে এটাকে আমরা উপরের দিকে তুললাম। এখন আমরা সবসময় কি যে এই বলটাকে হিসাব করতে চাই, অর্থাৎ কোনো বলটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল কিনা চেক করতে চাই, সেই বলটা দ্বারা কৃতকাজ হিসাব করবো। সাপোজ আমরা এখানে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব করবো। তো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসাব করার সময় আমি কি করলাম, এই যে এখানে একটা পয়েন্ট এ নিলাম, এখানে একটা পয়েন্ট বি সি নিলাম, তারপর কি করলাম, এই বলটাকে এখান থেকে এখান পর্যন্ত নিলাম, তারপরে অভিকর্ষ বল দ্বারা এটার উপর কৃতকাজ কতটুকু হয়েছে সেটা হিসাব করবো। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু অভিকর্ষের কারণে উপরের দিকে উঠবে না, অভিকর্ষের কারণে কিন্তু এটা উপরের দিকে উঠবে না, অন্য কোন একটা ফোর্সের মাধ্যমে আমরা এই জিনিসটাকে উপরের দিকে তুলবো। কিন্তু তারপর আমরা চেক করবো কাকে, যাকে আমরা সংরক্ষণশীল নাকি সেটা জানতে চাইতেছি, যে সংরক্ষণশীল কিনা তাই সেটা জানতে চাইতেছি। তাই আমরা এখানে কৃত কাজ কাটটা হিসাব করবো, অভিকর্ষটা, এবং হোপফুলি সেটা নেগেটিভ আসবে। ঠিক আছে, তো এই একটা পথ আমরা নিলাম, এসি পথে বস্তুটাকে নিলাম। আরেকটাকে এই বলটাকে আবার একজনে করলো কি, এখান থেকে এখানে নিল, তারপরে এখান থেকে এখানে নিল, অর্থাৎ একজনে ডাব্লিউ অফ এসি নিল, অর্থাৎ এসি পথে জিনিসটাকে উপরের দিকে নিয়ে গেল। আরেকজনে কি করলো, এ এটাকে সাপোজ বি বললাম, বি সি এই পথে সি বিন্দুতে নিল। কিন্তু দুইটারই ফাইনাল ডেস্টিনেশন কি, এ থেকে সি, দুইটার ক্ষেত্রে কি এসি কে সি। দুই ক্ষেত্রেই যদি আমাদের কৃত কাজ সেম আসে, সেম যদি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, সংরক্ষণশীল। কাকে, যেই বল দ্বারা কৃত কাজ আমরা হিসাব করলাম, এখানে কি আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হিসাব করবো। আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা দেখবো পুরোটা। এখন আমরা একটু জাস্ট একটা আইডিয়া রাখি যে এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, সংরক্ষণশীল বল। এটা আরেকটু একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি যে সাপোজ এ আর বি দুইটা পয়েন্ট আছে, একজনে একটা বস্তুকে এখান থেকে এখান পর্যন্ত এভাবে সরল পথে নিয়ে গেল, আরেকজনে এভাবে নিয়ে গেল, আরেকজনে এভাবে এরকম জিগজাগ অনেকগুলো পথে বিভিন্নভাবে ঘুরায় টুরাই নিয়ে গেছে। ঠিক আছে, এই যে তিনটা পথে নিয়ে গেল, সাপোজ এটা হচ্ছে প্রথম পথ, এটা হচ্ছে দ্বিতীয় পথ, এটা হচ্ছে তৃতীয় পথ। যদি আমরা দেখি যে প্রথম পথে কৃত কাজ, দ্বিতীয় পথে কৃত কাজ আর তৃতীয় পথে কৃত কাজ তিনটাই কি সমান, তখন আমরা কি বলবো, তাদেরকে সংরক্ষণশীল বল বলবো। কারণ সেই যে আমাদের বল দ্বারা কৃত কাজটা হইলো সেটা দেখো শুধুমাত্র আদি আর শেষ অবস্থান দুইটার ক্ষেত্রে সেম হওয়ার কারণে, তিনটার ক্ষেত্রে সেম হওয়ার কারণে তিনটার ক্ষেত্রে কৃত কাজ সমান আসছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, একটা সংরক্ষণশীল বল বলবো। দুই নাম্বারটা আসলে আমাদের এইটারই কমপ্লিমেন্টারি একটা কথা, সেটা হচ্ছে একটা পূর্ণ চক্রে কৃত কাজ শূন্য হবে, শূন্য হবে। আচ্ছা, পূর্ণ চক্র বলতে আমরা কি বুঝতেছি, পূর্ণ চক্র বলতে বুঝতেছি যেখান থেকে শুরু সেখানেই শেষ হবে, যেখান থেকে শুরু সেখানেই শেষ, সেখানেই শেষ। তখন আমরা এরকম যদি ঘটে তখন সেটাকে আমরা কি বলবো, একটা পূর্ণচক্র। যে সাপোজ এরকম একটা এখানে একটা পয়েন্ট আছে আমাদের এ, একটা বস্তুকে কেউ এভাবে 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 বিভিন্ন বাক্যপথে ঘুরে আবার এই বিন্দুতে নিয়ে আসলো, তখন যদি আমাদের সংরক্ষণশীল বল, একটু খেয়াল করে দেখো বস্তুটা কিন্তু এমনি এমনি ঘুরবে না, অন্য একটা বাহ্যিক বলের কারণে বস্তুটা এভাবে ঘোরাফেরা করবে। কিন্তু আমরা ওই বলের কথা চিন্তাও করবো না, কারণ কি ওই বলটা আমাদের টেনশন না, আমাদের টেনশন কি অভিকর্ষ বলটা সংরক্ষণশীল কিনা সেটা দেখতে চাই। তো এখানে আমরা কি বলবো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা হিসাব করবো। তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হিসাব করার পর সেটা আসবে কত, 0।
এরকম যদি হয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো, একটা সংরক্ষণশীল বল বলতে পারবো। অর্থাৎ একটা পূর্ণ চক্রে আমাদের মোট কৃতকাজ কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সিম্পল ছোট ছোট দুইটা উদাহরণের মাধ্যমে একটু দেখি, পরবর্তীতে অন্য চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলে পড়বো। ঠিক আছে, আমরা ছোট দুইটা উদাহরণ দেখি। যে একটু আগে আমরা যেটা দেখলাম, এরকম একটা হেলানো তল, সাপোজ এই হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, আর এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এখানে একটা বল আছে, সেই বলটার ভর হয়েছে এম। ওকে, তাহলে একজনে করলো কি, বলটাকে, এটাকে আমি এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, একটু আগে ব্যাখ্যা করছি। বলটাকে একজনে এ সি পথে, অর্থাৎ সোজা সোজা এখান থেকে একটু পর্যন্ত এভাবে তুলে ফেললো, আরেকজনে কি করলো, এ থেকে বিতে নিল প্রথমে, তারপর বি থেকে সিতে নিল। ঠিক আছে, এই দুইটা পথ, ডাব্লিউ অফ এ সি এটা সরাসরি একটা পথ, আর ডাব্লিউ অফ এ বি সি এটা একটা পথ। দুইটার ক্ষেত্রে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেম, কিন্তু ইয়া কি, পথ কি ভিন্ন। তাহলে আমরা দেখি কৃতকাজগুলো একটু হিসাব করি। তো প্রথম ক্ষেত্রে ডাব্লিউ অফ এসি যদি আমরা হিসাব করতে চাই, তখন আমরা দেখবো আমাদের কার বল দ্বারা কৃতকাজ হিসাব করবো, অভিকর্ষ বল দ্বারা। তাহলে অভিকর্ষ বল কোন দিকে, অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে এমজি, এই যে। আর সরণটা কোন দিকে, সরণ কিন্তু এদিক বরাবর, এই যে এদিক বরাবর। তাহলে সরণ হচ্ছে এই তল বরাবর, কটুক সরছে এল পরিমাণ। আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দেখো, এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 প্লাস থিটা। তাহলে আমরা কি জানি, কৃতকাজ হচ্ছে এফ এক্স কস থিটা। এখানে এফটা কত, এফটা হচ্ছে এমজি, এক্সটা কত, এক্সটা হচ্ছে আমাদের এল, আর কস থিটা কত, কস 90 ডিগ্রি প্লাস থিটা। তো আশা করি এই হিসাবটা তোমরা জানো। এই হিসাবটা কি আসবে, এম জি এল সাইন থিটা, তবে অবশ্যই সামনে একটা মাইনাস নিয়ে আসবে, কারণ কি, কস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ত্রিকোণমিতি করলেই আসবে এটা। তাহলে ডাব্লিউ অফ এফ টি হিসাব করে আমরা কি পেলাম, মাইনাস এম জি এল সাইন থিটা। এখন এই যে এ বি সি পথে যখন আমি কৃতকাজ বের করতে যাবো, তখন আমি এটাকে দুইটা পথে ভাগ করতেছি, যে এ বি পথ আর বি সি পথে কৃতকাজ। কারণ যেহেতু এটা একটা স্কেলার আছে, তাই আমি চাইলে অসংখ্য অংশে ভাগ করতে পারবো, ভাগ করে সেগুলোকে আবার যোগ করে দিতে পারবো, as long as পুরো পথটা কি সেম থাকতেছে। ওকে, তাহলে আমি সেভাবে করলাম যে এবি পথে কৃতকাজ কত, বিসি পথে কৃতকাজ কত, তারপর তাদেরকে যোগ করে দিব। আচ্ছা, তো এবি পথে যখন আমি যাইতেছি, এই যে এবি পথে যখন এখান থেকে যাবো, তখন দেখো বল কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, কিন্তু সরণ কোন দিকে, দিক বরাবর। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাই আমি যখন এখানে লিখবো যে এফ এক্স কস 0 ডিগ্রি, তখন এটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাইলে এবি পথে আমাদের কৃতকাজ কত, 0। তাহলে আমার জাস্ট বিসি পথে কৃতকাজ হিসাব করলেই হবে। আচ্ছা, তো বিসি পথ কোনটা, বিসি পথ হচ্ছে এখান থেকে একটু, সরণ কোন দিকে, আদি থেকে শেষ, এদিক বরাবর। কিন্তু অভিকর্ষ বল কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাই অভিকর্ষ বল নিচের দিকে, কিন্তু সরণ উপরের দিকে। আর সেই সরণের ভ্যালুটা কত, এই এতটুকু দৈর্ঘ্য কত, এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আসবে আমাদের এল সাইন থিটা। তাহলে এতটুকু সরণ করছে, কিন্তু বল এদিকে, আর সরণটা কি ওদিক বরাবর। তাহলে আমরা যদি লিখতে চাই আবার এফ এক্স কস থিটা, কস থিটা, এখানে আমাদের কি লিখতে হবে, এফ এর ভ্যালু কত, এম জি, এক্স এর ভ্যালু কত, এল সাইন থিটা, আর কস থিটার ভ্যালু কত, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180। তাহলে এখানে দিব আমরা কি 180 ডিগ্রি। তাই ডাব্লিউ অফ এ বি সি, এটা যেগুলো কি আসতেছে দেখো, এম জি এল সাইন থিটা, কস 180 ডিগ্রির ভ্যালু কত, -1। তাহলে এখানে কি আসবে, এম জি এল সাইন থিটা। তাহলে এই যে কৃতকাজটা কত আসতেছে, মাইনাস এম জি এল সাইন থিটা। একটু খেয়াল করে দেখো, এ আর সি অর্থাৎ আদি শেষ বিন্দু সমান, কিন্তু পথ দুইটা ভিন্ন, কিন্তু তারপরেও আমাদের কৃতকাজগুলো কি সমান আসতেছে। তাইলে আমরা তখন বলতে পারবো যে আমাদের অভিকর্ষ বল এটা কি একটা সংরক্ষণশীল বল। ওকে, তো এটার থেকে আমরা একটা জেনেছি কি, ওই যে দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখছিলাম, সেই দ্বিতীয় পয়েন্টের জন্য আমরা এই উদাহরণ থেকে আসতে পারি। এই উদাহরণটাই নিয়ে, আচ্ছা ঠিক আছে, অন্য উদাহরণ দেওয়া যায়, তবে এটা নিলেই বেটার হবে। এটা হচ্ছে সাপোজ থিটা, এই দৈর্ঘ্যটা কত ছিল, এল ছিল। এখন আমরা কি করতে চাই, এই পয়েন্ট থেকে শুরু করে পুরো একটা সাইকেল কমপ্লিট করে আবার এই পয়েন্টে ফিরে আসবো, তারপরে কৃতকাজ দেখবো মোট কৃতকাজ কত আসে। তাহলে এটা হচ্ছে সাপোজ এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার বি। আমি কি করলাম, এ থেকে বস্তুটাকে এখানে নিলাম, তারপর সেটাকে এখানে নিলাম, তারপর সেটাকে আবার কি এখানে নিয়ে আসলাম, এরকম গেছে, এরকম গেছে, তারপরে কি এভাবে চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পুরো সাইকেলটা। তো এই সাইকেলের কৃতকাজ কত সেটা হিসাব করতে হবে। তাই আমি এটাকে প্রথমে 1, এটাকে 2, আর এটাকে এই পথে কৃতকাজকে 3 হিসাব করতেছি। তাহলে আমি যদি ডাব্লিউ টোটাল বা ফুল সাইকেল বের করতে চাই, তাহলে আমার কি ডাব্লিউ 1 বের করতে হবে, ডাব্লিউ 2 বের করতে হবে, ডাব্লিউ 3 বের করতে হবে। তাহলে একটু খেয়াল করি, 1 বরাবর যখন আমরা এদিক বরাবর যাচ্ছি, আমাদের অভিকর্ষ বল কি নিচের দিকে এমজি, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাই বলাই বাহুল্য যে এটা কি 0 আসবে, এটা হিসাব করার দরকার নেই। সেকেন্ড টাইম আমি যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছি, অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে। তাহলে অভিকর্ষ বল এমজি নিচের দিকে, আর এল কোন দিকে, একটু আগে দেখছিলাম আমাদের এটা কত আসে, এল সাইন থিটা আসে। তাহলে এল সাইন থিটা আসে উপরের দিকে। তাহলে এখানে কৃতকাজ কি আসবে আমাদের, দেখো এই যে বল ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, দ্যাট ইজ কত, -1। তাহলে এখানে -1টা আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কি আমাদের ডাব্লিউ 2। আর ডাব্লিউ 3 যখন হিসাব করবো, তখন দেখি আমাদের সরণটা কোন দিকে, সরণ এসে এদিক বরাবর। তো মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসাব করার জন্য আমি এটাকে এদিক বরাবর টানলাম, এদিক বরাবর টানলাম। তারপর এটাকে যদি আমি এইভাবে টানি, এটা যদি আমাদের থিটা হয়, এটা কি আসবে থিটা। এটা যদি থিটা হয়, তাহলে এটা কত আসবে,
90 মাইনাস থিটা। আশা করি বোঝা গেছে। এটা এরকম আর কি, এই তারপরে এই একটা সরলরেখা, এটা যদি থিটা হয় তাহলে এটা কত থিটা, আবার এটার সাথে এখানে একটা লম্ব আছে, তাই এটা কত আসবে 90 মাইনাস থিটা। আশা করি বুঝে গেছে, নিজের হাতে একটু আঁকলেই বুঝবা। তো W3 যখন হিসাব করবো তখন দেখো বল কত mg, সরণ কতটুকু, এই যে এল পরিমাণ না, এল পরিমাণ সরণ এল, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত cos 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে কত আসছে মাইনাস mg l sin থিটা, আর ওখানে কত আসবে প্লাস mg l sin থিটা। এটা কি আমাদের টোটাল কৃতকাজ। তাহলে একটু হিসাব করতে দেখতেছো যে টোটাল কৃতকাজটা কি আসতেছে, 0 আসতেছে কাটাকাটি করে। তো তোমরা চাইলে এইভাবেও ট্রাই করে দেখতে পারো। এখন তো আমরা কি করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিলাম। তোমরা এটাও ট্রাই করে দেখতে পারো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, এই পথে নিলে তখনও দেখবো আমাদের কৃতকাজ শূন্য আসবে। ঠিক আছে, তাহলে একটা ফুল সাইকেল আমাদের কৃতকাজ কি আসতেছে, শূন্য আসতেছে। এখন এই জিনিসটাকে আমি এক্সটেন্ড করে একটা লাইন লিখে রাখি, যে সাপোজ এখানে একটা এম ভরের বস্তু ছিল, এখানে আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই এম ভরের বস্তুটাকে এখান থেকে এখানে নিলাম, সেটা হচ্ছে আমাদের W1, আবার এখান থেকে এখানে নিলাম, সেটা হচ্ছে W2। এখন এখানে যদি একটা সংরক্ষণশীল বল কাজ করে, তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ নেট, এটা যেগুলো আমি কি বলতে পারবো W1 প্লাস W2। হ্যাঁ, এখানে কি W1টাকে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, W2টাকে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। ওকে, তাহলে এটাই যেগুলো কি আসতে হবে, 0 আসতে হবে, কারণ আমি একটা ফুল সাইকেল কমপ্লিট করছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, W1 ইজ ইকুয়াল টু মাইনাস W2, অর্থাৎ ফুল সাইকেলের এদিক থেকে এদিকে যেতে যতটুকু কাজ হয়, এখান থেকে এদিকে আসতে এক্সাক্ট তার বিপরীত পরিমাণ কাজ হয়, যদি পদগুলো কি সমান সমান থাকে। তাহলে আমরা এই একটা কনক্লুশন মাথায় রাখি। তো এখন এই উদাহরণটা দেখার পর আসলে একটা কনফিউশন বাধে, কি বাধে, যে আমরা তো এখান থেকে দেখো আদি অবস্থান আর শেষ অবস্থান কি একদম একই রকম রাখলাম। মানে যেখান থেকে শুরু করছি ঘুরে ফিরে আবার সেখানে এসে শেষ করছি। তো আমরা তো এটা আগে থেকেই জানতাম যে কৃতকাজ সেটা কি এফএক্স কস থিটা। এখন সরণ যদি শূন্য হয় তাহলে কৃতকাজ তো সবসময় শূন্য হবে। তো কনজারভেটিভ ফোর্সে স্পেশাল কি, আসলে কৃতকাজটা সবসময় শূন্য হয় না। আমি আবার বলতে চাই, সরণ যদি শূন্য হয় তাহলেও কৃতকাজ সবসময় শূন্য হয় না। সরণ শূন্য হইলে কৃতকাজ শূন্য হবে যদি বলটা কি হয়, কনজারভেটিভ ফোর্স হয়, কনজারভেটিভ বল দ্বারা কৃতকাজ শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখি যে সরণ শূন্য হলে, সরণ শূন্য হলে মাস্ট বি কি কনজারভেটিভ বল দ্বারা কৃতকাজ শূন্য হবে। বল দ্বারা কৃতকাজ শূন্য। আর যদি কনজারভেটিভ বল না হয় তাহলে কৃতকাজ শূন্য না হইতে পারে। তো সেটার জন্য আমরা একটা উদাহরণ নেই, যে কনজারভেটিভ বল না এরকম একটা বল এসে আমাদের সংঘর্ষ বলতেছি, ঘর্ষণ বল। ঠিক আছে, ঘর্ষণ বল এটাকে একটা নন কনজারভেটিভ ফোর্স। তো সেটার একটা উদাহরণ আমাদের এরকম হতে পারে, একটু আগে যেটা দেখলাম সেটাই, যে এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, সেটাকে একজনে এল পরিমাণ সরল এদিকে, তারপরে সেই বস্তুটাকে আবার কি এদিক বরাবর তো একবার নিল, নেওয়ার পর আবার এদিক বরাবর নিয়ে আসলো। তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের প্রথম সাইকেল, এটা হচ্ছে কি আমাদের সেম দ্বিতীয় পার্ট। তো এখানে হচ্ছে কি আমাদের W1 আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের W2, অর্থাৎ এখান থেকে এখানে নিতে কি W1 পরিমাণ কাজ, এখান থেকে একটু নিতে W2 পরিমাণ কাজ। তো কাজ বললে অবশ্যই বলে দিতে হবে কার দ্বারা কৃত কাজ, কার দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা। কারণ আমরা কি ঘর্ষণ বলটা কি সংরক্ষণশীল নাকি মানে ঘর্ষণ বল দ্বারা পুরো সাইকেলে কতটুকু কাজ হইতেছে সেটা হিসেব করতে চাই। তাহলে প্রথমটা দেখি, প্রথমে যখন আমরা এটাকে এখান থেকে একটু পর্যন্ত সরাচ্ছি তখন আমাদের ঘর্ষণ বল কোন দিকে কাজ করতে হয়, দেখো তো, গতির বিপরীতে তলের সাথে স্পর্শক বরাবর। তাহলে গতির বিপরীতে তলের স্পর্শক বরাবর কি এদিক বরাবর কাজ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি এফ কে। তাহলে এখন কৃত কাজ W1 যদি হিসাব করি তাহলে কি আসবে, দেখো বল ইন্টু সরণ কতটুকু এল পরিমাণ, তাদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, কারণ সরণ এদিকে কিন্তু বল এদিকে। তাহলে এটা কি আসবে মাইনাস এফ কে এল। W2 যদি হিসাব করি তাহলে বুঝতে পারতেছো যে এখান থেকে যখন এখানে আনবো আমরা, তখন দেখো ঘর্ষণ বল কোন দিকে, এদিকে, কারণ গতি এদিকে, গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে। আর এখান থেকে একটু সরণ কত এল পরিমাণ। তাহলে এখন আমাদের কি আসবে এফ কে ইন্টু এল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, দ্যাট ইজ কত 180 ডিগ্রি। তাহলে এখানে কত আসছে মাইনাস এফ কে এল। তাই আমি যদি W নেট হিসাব করি তখন কি W1 আর W2 যোগ করতে হবে, আর যোগ করলে সেটা কি আসবে 2 এফ কে এল। একটু খেয়াল করে দেখো যে এখানেও কি আমরা একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করছি, কিন্তু তারপরও ওই যে ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কি আসতেছে, শূন্য আসতেছে না। কেন? কারণ এটা কি একটা কনজারভেটিভ ফোর্স না। তাই আমাদের সরণ শূন্য হইলে সবসময় যে আমাদের কি কৃতকাজ শূন্য হবে এমন কোনো কথা নাই। তো আমি এখানে লিখে রাখি যে তাহলে নন কনজারভেটিভ বল দ্বারা কৃতকাজ শূন্য হবে না, কখনোই হবে না। এটা কৃতকাজ শূন্য হবে। তাহলে এটা হলো আমাদের কনজারভেটিভ আর নন কনজারভেটিভ বল দ্বারা বলের সম্পর্কে মোটামুটি যা যা জানা দরকার আমাদের।
তো এরপরে আমরা বিভবের জিনিসটাই আসবো, ঠিক আছে। তো আমাদের দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে বিভব, আরেকটা হচ্ছে বিভব শক্তি। দুইটাকে আমরা যতই একই বলি, দুইটা কিন্তু একই না, দুইটা আলাদা আলাদা টার্ম, ঠিক আছে। বিভব আর বিভব শক্তি দুইটা আলাদা টার্ম। এটা এক একটার জন্য এক এক রকম। সাপোজ আমরা ইউনিট দিয়ে যদি হিসাব করি, তড়িৎ বিভব যখন আমরা পড়বো তখন সেটার ইউনিট আসবে জুল পার কুলম্ব, যেটাকে আমরা ভোল্ট ডাকবো। আর তারপরে আর কি বলা যায়, অভিকর্ষের বিভব যখন বলবো তখন এটার একক আছে জুল পার মিটার, সেটাকে মোটামুটি ভোল্ট দ্বারাই মেজার করা হয়। যাই হোক, জুল পার মিটার। তারপরে অনেক সময় আবার জুল পার মিটার বলতেছি, জুল পার কেজি। আর তারপরে স্প্রিং এর ক্ষেত্রে যখন আমরা দেখবো তখন সেটা আসে জুল পার মিটার। তো স্প্রিং এর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা দেখি না, হ্যাঁ। স্প্রিং আর ইয়ার ক্ষেত্রে, অভিকর্ষের ক্ষেত্রে আমাদের এই দুইটা তেমন একটা দেখা হয় না, কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা দুইটাকে একসাথেই দেখি, ঠিক আছে। আর বিভব শক্তি, এটার একক সবসময় কিছু, এটার ক্ষেত্রেও জুল, এটার ক্ষেত্রেও জুল, এটার ক্ষেত্রেও জুল। তাহলে বিভব আর বিভব শক্তি এই দুইটাকে একটু আলাদা জিনিস। তো আমাদের এখন আমরা যে ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে বিভব শক্তির, ঠিক আছে। বিভব শক্তিকে কিভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে বিভব শক্তি আসলে ডিফাইন করা হয় না ফিজিক্সে। বিভব শক্তি ডিফাইন করা হয় নাই, ডিফাইন করা হয়েছে কাকে? ডিফাইন করা হয়েছে বিভব শক্তির পরিবর্তনকে, বিভব শক্তির পরিবর্তনকে। তো ডেফিনেশনটা কি দিচ্ছে সেটা একটু দেখা দরকার আমাদের। ডেফিনেশনটা দেওয়া হয়েছে এরকম যে বিভব শক্তির পরিবর্তন ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, অথবা আমরা বলতে পারি যে ডেল্টা ইউ। বিভব শক্তির পরিবর্তন এটা হচ্ছে নেগেটিভ অফ ওয়ার্ক বাই কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। তাহলে যে কিছু বিভব পার্থক্য, বিভব শক্তির পরিবর্তন এটা কি আমাদের নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ আমাদের এই কনজারভেটিভ যে ফোর্সটা আছে সেটা দ্বারা যে কৃত কাজ সেটাকে নেগেটিভ করে দিলে আমরা কি পেয়ে যাবো, আমাদের ডেল্টা ইউ বা অভিকর্ষ শক্তির পরিবর্তনটা পাই যাবো। তো সেটাকে আমরা এমজিএইচ যে পড়ি, ওই এমজিএইচ জিনিস একটু দেখা দিই আমি, তাইলে মোটামুটি আশা করি ক্লিয়ার হবে একটু। যে মনে করি যে আমাদের এখানে একটা উচ্চতা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে, সাপোজ এই পয়েন্ট থেকে এইচ মিটার উচ্চতায় আছে, এইচ 1 মিটার উচ্চতায় আছে। আর আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এইচ 2 মিটার উচ্চতায় এখান থেকে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি আমরা কোথাও যাই তাহলে সরণ কতটুকু হবে, H2 মাইনাস H1, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু যাইতেও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত সেটা হিসাব করি। তাহলে অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ, সেটা কি আসবে আমাদের, এই দেখো বল ইন্টু সরণ কত H2 মাইনাস H1, তাদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, দ্যাট ইজ কত -1। তাহলে আমাদের আসতে কত রেজাল্ট, মাইনাস mg H2 মাইনাস H1। এখন আমাদের পোটেনশিয়াল এনার্জি বা শক্তির পরিবর্তন সেটা আমরা কিভাবে জানবো, যে এখান থেকে এখানে শক্তির পরিবর্তন সেটা কি আসবে আমাদের, সেটা আসবে আমাদের দেখো নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই সংকোচনশীল বল। আমাদের সংকোচনশীল বলটা কি এখানে গ্র্যাভিটি, তাহলে গ্র্যাভিটি বল দ্বারা কৃত কাজের নেগেটিভটাই কি হবে আমাদের বিভব শক্তির পরিবর্তন। তাহলে বিভব শক্তির পরিবর্তন এখানে কি আসছে, মাইনাস mg H2 মাইনাস H1। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তারপরে কি আসে mg H2 মাইনাস H1। তাহলে আমাদের এই যে বিভব শক্তির পরিবর্তন সেটা কি আসতেছে mg H2 মাইনাস H1। তো পরবর্তীতে আমরা কি করি, এই যে H1টা এটা আমরা সবসময় যে ভূমিতেই ক্যালকুলেট করি, অর্থাৎ একটা জিনিসকে আমরা জিরো ধরে নিই, যে আমরা ধরে নিই যে আমরা যখন ভূমিতে আসছি তখন আমাদের উচ্চতা কত, 0। তখন এই জিনিসটাকে আমরা 0 বলি। তখন ভূমি থেকে H উচ্চতায় উঠলে তখন সেটার যে বিভব শক্তির পরিবর্তন হয় সেই বিভব শক্তির পরিবর্তনে কি হয়, mg H হয়, ঠিক আছে। তাহলে বিভব শক্তির পরিবর্তনটা তখন কি হয়, mgh হয়। তো এখন এখান থেকে আসলে একটু বুদ্ধি করে যে কোনো একটা পয়েন্টের বিভব শক্তি কত হবে, অর্থাৎ আমরা তো এখানে কি বিভব শক্তির পরিবর্তন হিসাব করলাম, তো এখানে বিভব শক্তি কত, এখানে বিভব শক্তি কত, এই জিনিসটা হিসাব করার জন্য আমাদের একটু ক্লেভার একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যে আমাদের এই যে ডেল্টা ইউ এটাকে আমরা কি বলতে পারবো, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। কোনোভাবে যদি ইউ ইনিশিয়ালটাকে 0 ধরা হইতো, 0 বানানো যাইতো, তাহলে কিন্তু আমরা মোট বিভব শক্তির পরিবর্তন কি mgh বলে দিতে পারতাম। ওই পয়েন্টের বিভব কত, অর্থাৎ এই যে এইচ উচ্চতা উঠাইলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতা তখন, ঠিক আছে। এখান থেকে একটু কত, এটাই আমাদের এইচ সাপোজ। তো এইচ উচ্চতা উঠাইলে তখন কৃত কাজ কত আসবে, তখন সেটাকে আমরা mgh বলতে পারবো। অর্থাৎ এর মধ্যে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এর মধ্যে ইউ ইনিশিয়ালটাকে যদি আমরা কোনোভাবে কি শূন্য করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি যে ওই বিন্দুর যে বিভব সেটা আসবে কি আমাদের mgh। সেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে একটু ভালোভাবে পড়বো। তো তারপর আমরা এখানে একটু জানি রাখি যে এখানে আমাদের এই অভিকর্ষের মাধ্যমে আমরা যেটা করি তখন আমাদের 0 ধরা হয় কোনটা, তো তখন আমাদের 0 ধরা হয় জিরো ধরা হয় কিভাবে বলবো, যে ভূমিতে ওটা কি বলে পোটেনশিয়াল বা অভিকর্ষ বিভব শক্তি
ইজ ইকুয়াল টু 0। আমি এখানে আরেকবার লিখি একটু ভালো করে, ভূমিতে বিভব শক্তি ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা কি অ্যাজাম্পশন, আমরা ধরে নিছি। এটা ধরে নিয়ে এই ভূমির সাপেক্ষে এইচ মিটার উচ্চতায় থাকলে তখন আমরা বলি কি তার বিভব শক্তি কত, এমজিএইচ। ঠিক আছে, তো সেই কারণে আমরা সবসময় কি বিভব শক্তি এমজিএইচ বলতে পারি। এই পয়েন্টের বিভব শক্তি কত, এমজিএইচ। এইচ উচ্চতা থাকলে বিভব শক্তি কত, এমজিএইচ। কিভাবে বলতে পারি, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভূমির বিভব শক্তি কত, 0। যদি ভূমির বিভব শক্তি 0 না ধরতাম তাহলে এটা কি আসতো, H2 মাইনাস H1, এখানে যেরকম করলাম। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারলাম। আমাদের মেইন জিনিসটা এখান থেকে যতটুকু নিতে হবে সেটা হচ্ছে এটা, যে বিভব শক্তির পরিবর্তন ডেল্টা ইউ, এটা হচ্ছে কি মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। অর্থাৎ আমরা যেই সংরক্ষণশীল বল দ্বারা কাজ করতেছি সেই সংরক্ষণশীল বলের নেগেটিভে যতটুকু কাজ করা হয়েছে সেটা কি আমাদের বিভব শক্তির পরিবর্তন। তো এতটুকু আমরা জানলাম। এরপরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা মোটামুটি আমাদের তড়িৎ বল যেটা আছে, তড়িৎ বলের কারণে যে বিভবটা হবে সেটার দিকে চলে যেতে পারি। তো আমরা সেদিকে যাই একটু এখন। আচ্ছা, তো বিভব শক্তিটা নিয়ে আরো কয়েকটা একটু পয়েন্ট একটু আমাদের জানা দরকার, তো সেগুলো আমরা একটু জেনে নিই। তো বিভব শক্তি সম্পর্কে আমরা যেটুকু জানছি এখন পর্যন্ত সেটা হচ্ছে ডেল্টা ইউ, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে কি আমাদের মাইনাস অফ ওয়ার্ক ডান বাই আমাদেরকে কনজারভেটিভ ফোর্সটা, কনজারভেটিভ ফোর্স। ওকে, এখন এইটুকু আমরা জানলাম। এখন এটা নিয়ে একটা কনফিউশন থাকে, কনফিউশন না আসলে, এখানে একটা ফ্যাক্ট আমাদের একটু জানা দরকার। সেই ফ্যাক্ট আমরা একটু জেনে নিই। একটা সিম্পল উদাহরণ আছে, সেই উদাহরণের মাধ্যমে জানে নিলেই হবে। যে মনে করো এই যে একটা বস্তু, সেই বস্তুটাকে আমরা এখান থেকে এটুকে তুললাম, আবার সেই বস্তুটাকে এখানেও আমরা এখান থেকে এতটুকু তুললাম। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখান থেকে এটুকের উচ্চতা সাপোজ এইচ, এখান থেকে এটুকের উচ্চতা এইচ, এই বস্তুটার ভর এম, এই বস্তুটার ভর এম। ঠিক আছে, আমরা মহাকর্ষের মাধ্যমে জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, কারণ এটা দ্বারা এক্সপ্লেন করা একটু ইজিয়ার, আর আমাদের আরেকটা চ্যাপ্টারও মোটামুটি একটু কভার হবে। আচ্ছা, তো আমরা এটা একটু দেখি যে কি হয়। প্রথমবার এখান থেকে তো আমরা এখানে নিলাম, অর্থাৎ দুইজনের পথ আমি সেম রাখছি। পথ আমি আলাদা করলেও আমাদের কোনো সমস্যা হইতো না, কারণ আমাদের এখানে কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সংরক্ষণ ছিল। অর্থাৎ যে পথেই নেই না কেন আমাদের সমস্যা নেই, শুধু আদি থেকে শেষ কোনখান থেকে কতটুক পর্যন্ত নিচ্ছি সেটুকুই শুধুমাত্র ম্যাটার করবে। তো ওইটা তো আমাদের জন্য ক্লিয়ার আছে। এখন আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতেছি, যে এখানে প্রথমবার যখন আমি তুলতেছি তখন আমার ত্বরণ শূন্য বা আমি সমবেগে তুলতেছি, আর দ্বিতীয়বার আমি সমত্বরণে তুলতেছি। ঠিক আছে, সমবেগে না, সমত্বরণে তুলতেছি, ত্বরণে ওঠানো হচ্ছে। ঠিক আছে, মানে প্রথমটা যাবে কিভাবে, এভাবে এই ইউ বেগে এভাবে সামনের দিকে উপর দিকে যাবে, আর দ্বিতীয়টা সমতরণে ভাবে একটু তাড়াতাড়ি উঠে যাবে। অর্থাৎ এটা যদি সাপোজ 2 সেকেন্ড লাগে, এটা 10 সেকেন্ড, এটা যদি 10 সেকেন্ড লাগে, এটা কি 2 সেকেন্ড লাগবে, মানে এটা একটু কি তাড়াতাড়ি উঠে যাবে। তো বিভব শক্তির সংজ্ঞার ভিতরে আমাদের খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যদি আমরা একটা কাজ করি, তাহলে সেটা যেভাবেই করি না কেন, যে পথেই করি না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমাদের বিভব শক্তি কি একদম সেম থাকবে। অর্থাৎ আমি এটাকে কি সমবেগে তুলি না, সমবেগেই বা তুলি, আর এখানে সমতরণে তুললাম, কিন্তু দুই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি কি হতে হবে, সেম হতে হবে। অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব শক্তির যে চেঞ্জ ডেল্টা ইউ, এখানে ডেল্টা ইউ যদি এমজিএইচ হয়, এখানেও ডেল্টা ইউ কি হবে, এমজিএইচ হবে। তো এই জিনিসটা কোন দিকে আসলো সেটা আমরা একটু দেখি। কারণ আমরা যদি দেখি এখন কৃত কাজটা যদি হিসাব করতে চাই, তাহলে দেখো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ করতে এখানে এমজি নিচের দিকে কাজ করতেছে, আর এটা কোন দিকে, উপরের দিকে। ওকে, তাহলে এমজি কি নিচের দিকে, আর সরণটা কোন দিকে, উপরের দিকে, এইচ পরিমাণ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে আমাদের এমজি ইন্টু এইচ। এইচটা কত, সরণ কিন্তু উপরের দিকে, তাহলে এইচ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কত, cos থিটা। তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, তাই cos থিটা করলে কি আসবে, মাইনাস এমজিএইচ। তাহলে এখন আমাদের যে ডেল্টা ইউটা কি আসবে, এটা নেগেটিভ, কারণ মহাকর্ষ বল, এটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের নেগেটিভটা, তাহলে এটা কি আসবে, পজিটিভ এমজিএইচ। তাহলে এটা আসলে কি আমাদের এই ক্ষেত্রে কৃত কাজ। ঠিক আছে, ঠিক সিমিলার উপায় আমরা এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখো এখানে আসলো কি এমজি, আর এটা কি উপরের দিকে একটু সরলো, তার মানে কি সরণ এখনো এইচ হয়েছে, নিচের দিকে মহাকর্ষ বলটা কি এখন এমজি। তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, বল ইন্টু সরণ কত এইচ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos থিটা, তার মানে কত 180 ডিগ্রি, তার মানে এখনো কত আসবে, মাইনাস এমজিএইচ। তো এই আমাদের ডেল্টা ইউটা কি আসবে, এটা নেগেটিভ করলে কি আসবে, এখনো কিন্তু আমাদের এমজিএইচই থাকতেছে। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে এখানেও যদি বিভব শক্তি এমজিএইচ হয়, এখানেও যদি বিভব শক্তি এমজিএইচ হয়, আমি যে এখানে এক্সট্রা কাজ করলাম সেই এক্সট্রা কাজটা কোথায় গেল, অর্থাৎ আমার দ্বারা কৃত কাজটা কই গেল, আমি যে একটা কাজ করছি সেটা তো এটার ভিতরে জমা হইতেছে না, সেটা কোথায় গেল। আসলে সেটা এটার উপর ভিতরে জমা হবে, কিন্তু অন্য একটা ফর্মে জমা হবে। ঠিক আছে, তো সেটা বোঝার জন্য আমরা এক কাজ করি, অভিকর্ষে বল দ্বারা কৃত কাজটা আমরা এখানে বের করলাম, আমরা এখন আমার দ্বারা কৃত কাজটা কত সেটা বের করলাম। অর্থাৎ আমি যে এটাকে সমবেগে এখানে তুললাম আর এটাকে সমতরণে তুললাম, আমার দ্বারা কৃত কাজটা কত সেটা হিসাব করি। আমার দ্বারা কৃত কাজটা যখন হিসাব করবো, প্রথম ক্ষেত্রে আমরা কি দেখবো, আমার দ্বারা কৃত কাজ কি ডাব্লিউ,
আমি এটাকে সমতরণে তুলছি। আচ্ছা, সমতরণে তোলার জন্য তার কি থাকতে হবে, সামেশন অফ এক্স ইকুয়াল টু 0 হইতে হবে, অর্থাৎ ওইটার উপর কি নেট ফোর্স আমাদের 0 হইতে হবে। তো এর উপর তো এমজি একটা অলরেডি কাজ করতেছে সবসময়। তা আমি যদি সমতরণে তুলতে চাই আমার কি করতে হবে, এমজি এর সমপরিমাণ একটা বল উপরের দিকে তার ভিতরে দিতে হবে। তাহলে এমজি এর সমপরিমাণ একটা বলকে আমি উপরের দিকে দিলাম, তাহলে এই যে বল কোন দিকে, উপরের দিকে, সরণ কোন দিকে, তাও দেখো এই যে বল উপরের দিকে, সরণ কি এদিক বরাবর, তাদের মধ্যবর্তী কোণ কত 0, তাহলে বল ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos θ, তাহলে cos 0 ডিগ্রি, এখানে কি আসবে এমজি এইচ। ঠিক আছে, এমজি এইচ। তো আমি বলতেছি আমি যতটুকু কাজ করলাম সেটা কি তার ভিতরে বিভব শক্তি হিসেবে জমা হইলো। সেকেন্ডলি আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটার ক্ষেত্রে কি সেটা বের করতে চাই। এখন দেখো আমি এমজি অলরেডি এটা নিচের দিকে আছে, কিন্তু আমি এটাকে সমতরণের উপর দিকে তুলতে চাই, অর্থাৎ এই তরণের উপর দিকে তুলতে চাই। তাহলে আমাকে কতটুকু বল দিতে হবে, দেখো এমজি পরিমাণ অবশ্যই তাকে দিতে হবে তার কি নিচের দিকের বলটাকে মানে ত্বরণ শূন্য করার জন্য, ইউ ইজ ইকুয়াল টু 0 করার জন্য। হ্যাঁ, ত্বরণ যদি আমরা শূন্য করতে চাই, ইজ ইকুয়াল টু যদি শূন্য করতে চাই, এটার উপর যদি কোনো ত্বরণ না রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এমজিএইচ পরিমাণ দিতে হয়। তার উপর আমার কি আরো এম এ পরিমাণ আমি ত্বরণ দিতে চাই, তাই আমার কি আরো এম এ পরিমাণ এক্সট্রা বল প্রয়োগ করতে হবে। তাহলে আমার এখানে ডাব্লিউ বল কতটুকু আসতেছে, দেখো জি প্লাস এ না, এম জি প্লাস এম এ, এতটুকু হচ্ছে বল। সরণটা কত, সরণ কিন্তু এইচ, আর দেখো বল প্রয়োগ করছে এদিকে, সরণ কোন দিকে, এদিকে, তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কাজ চলে আসছে কত, এম জি এ ইন্টু এইচ। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখি যে দুই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি সমান, কিন্তু তারপরে এই ক্ষেত্রে আমি এক্সট্রা কাজ করলাম, তাহলে কাজটা কোথায় গেল সেটা হিসাব করার জন্য আমরা এটাকে একটু ভেঙে, ঠিক আছে, এটাকে যখন একটু ভাঙবো তাহলে কি আসবে আমাদের এম জি এইচ প্লাস এম এ এইচ। একটা ফর্মুলা আমরা পড়ছিলাম, আশা করি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a s। তো এস আর এইচ এর ক্ষেত্রে একই জিনিস, মানে দুইটাই তো সরণ, তাই আমি এটাকে এইচ আকারেও লিখতে পারি। তাহলে এখান থেকে আমি যদি এ এইচটা বের করি, এইচটা কি দেখো তো, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 না। তাহলে ওই এইচ এর ভ্যালুটা আমরা এখানে যদি বসাই তাহলে কি আসে দেখো তো, এম ইন্টু ইউ স্কয়ার মাইনাস, আচ্ছা ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এখানে কি ভি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে আমাদের কি আসবে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। একটু খেয়াল করে দেখো আমাদের এই যে পার্টটা আছে এমজিএইচ, এই পার্টটাকে আমরা বলবো আমাদের বিভব শক্তি। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কি বলবো, বিভব শক্তি। আর এই যে পার্টটা সেটাকে আমরা বলবো তার গতি শক্তি। অর্থাৎ আমি যে এক্সট্রা কাজটা করলাম, এই যে এম এ পরিমাণ এক্সট্রা বল দিলাম, সেই বলের কারণে তার ভিতরে এখন কি জমা হয়েছে, এই এক্সট্রা গতি শক্তিটা জমা হয়েছে। এখন একটু খেয়াল করে আবার ফিরে আসি আমরা আগের দিকে, যে আমরা যদি এই উপায়ে অর্থাৎ ত্বরণের মাধ্যমে তার গতিশক্তি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, দেখো তো, মনে করি আমরা একটা বস্তু আছে, সেই বস্তুটার উপর আমি 300 জুল কাজ করলাম, এম এ পরিমাণ ত্বরণের সহ উপরে তুললাম। 300 জুল কাজ করার পর আমার বের করতে হবে যে আমি এর ভিতরে কতটুকু গতিশক্তি দিছি। ঠিক আছে, সাপোজ 300-র ভিতরে আমি 100 পরিমাণ গতিশক্তি দিছি, তাহলে এই 100 বাদ দিলাম, বাদ দিলে আমার কত থাকবে, 200 পরিমাণ বাকি থাকবে। তখন আমি বলতে পারবো যে এই 200 পরিমাণ হচ্ছে আমাদের বিভব শক্তি। অথবা আমি করতে পারি কি, এটাকে সমবেগে তুললাম, সমবেগে তুললে তার ভিতরে জমা হয়েছে কতটুকু, 200 জুল কাজ, 200 জুল পরিমাণ শক্তি জমা হয়েছে। আমি বলতে পারবো কি এই 200 জুলই হয়েছে কি তার মধ্যে জমা হওয়া বিভব শক্তি। তাহলে কোনটা করা ইজিয়ার, এটা না এটা, অবশ্যই এটা। তো এইটার কারণে আমরা যখন বিভব শক্তি এটা হিসাব করবো, বিভব শক্তির সংজ্ঞা যখন দিব, তখন আমরা বলে নিব কি যে আমাদের এখানে কৃত কাজটা কিভাবে করা হইতেছে, সমবেগে করা হইতেছে, অর্থাৎ এখানে কি থাকবে না, কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ আমরা এই এক্সট্রা কাজটা করতে চাই না। সেই কারণে সংজ্ঞার ভিতরে আমরা অবশ্যই কি সমবেগ কথাটা মেনশন করবো সব জায়গায়। ঠিক আছে, আচ্ছা সমবেগ কথাটা মেনশন করলাম। সেকেন্ডলি আরেকটা কথা হচ্ছে যে একটু আগে দেখলাম যে আমরা একটু আগে কি বললাম যে কনজারভেটিভ বল দ্বারা কৃত কাজ, তারপর সেটা নেগেটিভ করলে তখন সেটাকে আমরা কি বলতেছি, বিভব শক্তি। আবার এখানে আমি বলতেছি কি আমার দ্বারা কৃত কাজটাই বিভব শক্তি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমি সমবেগ কথাটা বললাম, এটার ভিতরে আসলে সবকিছু লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে, যে আমি অন্য একটা পেটি বলি, এটা সমবেগ যদি রাখতে হয় তাহলে আমাকে কি মেনটেন রাখতে হইতেছে, যে তার উপর সামেশন অফ এফ ইকুয়াল টু কি 0 থাকতে হইতেছে। তাহলে এখন একটা বস্তুকে যখন আমি উপরের দিকে তুলবো, তার উপর অলরেডি একটা বল নিচের দিকে কাজ করতেছে এমজি পরিমাণ, তাহলে আমার যদি তাকে সমবেগে রাখতে হয় তাহলে কি তার উপরে এমজি পরিমাণ অলরেডি একটা বল আছে, তার উপর আরো একটা বল দিতে হবে, সেটা ইকুয়াল টু কি, যাতে এই দুইটা কি মিলে 0 হইতে পারে। তাহলে এখানে কি এমজি ইকুয়াল টু কি এফ হইতে হবে, অর্থাৎ আমার উপর দিকেও একটা বল দিতে হবে যেটার মান কত, এমজি এর যাতে সমান হয়। এখন এখানে একটা বল আছে সেটা হচ্ছে কি এমজি, এখানেও একটা বল আছে সেটা হচ্ছে কি এমজি। এই বল আর এই বলের ভ্যালু একদম এক্সাক্ট একই রকম, কিন্তু দুইটার দিক কি অপোজিট। এখন এই যে একটা বল আমি দিলাম, যে বলের মাধ্যমে বাইরে থেকে বল প্রয়োগ করে আমি কি করলাম, এটাকে সমবেগে রাখলাম। এই যে বলটা প্রয়োগ করলাম, এটাকে আমরা বলি এজেন্ট দ্বারা প্রযুক্ত বল। হ্যাঁ, প্রযুক্ত বল, এজেন্ট না বলে এটাকে এক্সটার্নাল এজেন্ট বলা উচিত, এক্সটার্নাল এজেন্ট। বাইরের কোনো বাহ্যিক বল দ্বারা প্রযুক্ত বল, বাহ্যিক বল যেটা বলতাম এটা হচ্ছে কি বাহ্যিক বল, বাহ্যিক এজেন্ট দ্বারা প্রযুক্ত বল। ঠিক আছে, এটা হচ্ছে কি বাহ্যিক, বাইরের থেকে কেউ একটা কি বল প্রয়োগ করতেছে, সেটার যে ভ্যালু আমাদের কনজারভেটিভ যে ফোর্সটা ছিল এমজি, সেটার ভ্যালু কি একদম একই, শুধুমাত্র কি তাদের দিকটা অপোজিট। তাইলে এখন এই যে ডেল্টা ইউ এর আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স,
কনজারভেটিভ ফোর্স, সেটা ইকুয়াল টু আমরা এখন লিখতে পারবো কি প্লাস ডাব্লিউ অফ এক্সটার্নাল এজেন্ট। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি যে আমরা যখন সমবেগে বস্তুটাকে তুলবো তখন আমাদের ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স অথবা প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। কারণ একটু আগেই আমরা দেখলাম যে আমরা যখন কনজারভেটিভ ফোর্স দ্বারা কিছু কাজ করছি সেটা কত আসছে মাইনাস এমজিএইচ, তারপর সেটাকে আমরা কি ডেল্টা ইউ বের করার সময় এটাকে নেগেটিভ করছিলাম, তাহলে নেগেটিভ এমজিএইচ এটা যেগুলো কত ছিল জাস্ট এমজিএইচ। অথবা আমরা জিনিসটাকে এভাবে বের করতে পারতাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ কত, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ সরাসরি এমজিএইচ চলে এসেছিল। তাহলে এটা ইজিয়ার নাকি এটা ইজিয়ার? অবশ্যই এটা ইজিয়ার, তাই আমরা সংজ্ঞার ভিতর কোনটাকে মেনশন করবো, এটাকে মেনশন করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন মোটামুটি তড়িৎ বিভবের দিকে একটু চলে যাই। ঠিক আছে, তড়িৎ বিভবের ভিতরে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা যখন দেবো তখনই সবকিছু একসাথে আরেকবার ক্লিয়ার করা হবে। তাহলে তড়িৎ বিভব, ঠিক আছে ওকে। তো একটু আগে আমরা কি বিভব শক্তি নিয়ে যাচ্ছি, বিভব শক্তি নিয়ে আমাদের পরবর্তীতে জানা হবে। এখন আমরা কি শুধুমাত্র বিভব নিয়ে জানতেছি। ঠিক আছে, বিভবটাও আলাদাভাবে জানার বিষয়, তবে বিভবটা সংজ্ঞা দেওয়ার সময় একটু আলাদা করতে হয়, তো সেই কারণে আমরা তড়িৎ বিভবের মাধ্যমে শুরু করতেছি। তো একটু আগে আমরা যেরকম দেখছিলাম যে তড়িৎ বিভব এটা ডিফাইন্ড না, কিন্তু তড়িৎ বিভবের পার্থক্য, ঠিক আছে, বা এটাকে আমরা সিম্পলি বিভব পার্থক্যই বলতে পারি। বিভব পার্থক্য এই জিনিসটা ডিফাইন্ড। এই জিনিসটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে? ডিফাইন করা হয়েছে এভাবে যে সাপোজ এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে বি, এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে এ। আমি কি করলাম, এ থেকে একটা বস্তুকে বি পয়েন্টে আনলাম। কি আনলাম? এখানে যেহেতু আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করতেছি, এখন আমরা কি চার্জের ব্যাপারে চলে আসবো। যেখানে একটা কিউ চার্জ আছে, মনে আছে টেস্ট চার্জ বলছিলাম যে ওই টেস্ট চার্জকে, কারণ এটাকে নিজের কোনো ক্ষেত্র তৈরি করতে পারবে না। ওকে, এই টেস্ট চার্জটাকে আমরা কি করলাম, বাইরে থেকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন এখানে কে কাজ করলো? আমাদের ওই যে এক্সটার্নাল ফোর্স যেটা বলছি আমরা, এক্সটার্নাল এজেন্ট। এই এক্সটার্নাল এজেন্ট কি করলো, এটার উপর কাজ করে করে এই জিনিসটাকে এখানে আনলো। এখন এই যে কাজটা করলো, কাজ করার সময় সে কি সমবেগ ধরে রাখছে, ঠিক আছে, সমবেগ ধরে রাখছে। তাহলে সমবেগে সে কি করলে এটাকে কাজ করে 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 এখানে আনলো। এখন এই বিন্দুর বিভব যদি ভিভি হয়, এই বিন্দুর বিভব যদি ভিএ হয়, তাহলে আমাদের বিভব এর পার্থক্য যেটা, সেই বিভবের পার্থক্যকে লেখা হয়েছে এরকম যে ভিএ মাইনাস ভিবি এটা ইকুয়াল টু হবে আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই কতটুকু চার্জকে আমরা আনলাম। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্যের সংখ্যাটা কি দেওয়া হয়েছে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্ট কোন পথে কাজ করছে, কোন পথে কটুক, সেটা যদি আমরা এখানে মেনশন করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো এভাবে যে বি থেকে এতে আনতে কৃত কাজ। ঠিক আছে, বি থেকে এতে আনতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ, অবশ্যই আনার পদ্ধতিটা কি সমবেগে আনতে হবে। ঠিক আছে, সমবেগে। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা বি থেকে এতে কিউ চার্জকে আনতে যতটুকু কাজ হয়েছে সেটাকে যদি আমরা কিউ চার্জ দ্বারা ভাগ করি, তাহলে সেটাই হবে কি আমাদের ওই দুইটা বিন্দুর বিভবের পার্থক্য। সেই বিভবের পার্থক্যটা আমরা ভিএ মাইনাস ভিবি কিভাবে লিখছি, এই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল এভাবে লিখছি আর কি। ইউতেও আমরা দেখছিলাম ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল লিখছি, এখানেও কি ভিএ মাইনাস ভিবি অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল এভাবে লিখলাম। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা দেওয়া হয়েছে এখানে এভাবে। এখন এখান থেকে আসলে আগের মতোই আমাদের কি করবে, বিভবের সংজ্ঞাটা দিবে। ঠিক আছে, তো এখান থেকে বিভবের সংজ্ঞা দেওয়ার জন্য একটা অ্যাজাম্পশন নেবে। অ্যাজাম্পশনটা কি, আমরা অসীমে বিভব শূন্য ধরবো, কারণ সবসময় আমাদের একটা রেফারেন্স দরকার হয়। রেফারেন্স দ্বারা তো মাপা যায় না, অ্যাটলিস্ট মানে এটার দৈর্ঘ্য যদি আমি মাপতে চাই, এটার দৈর্ঘ্য আমি 2 মিটার যদি বলি, তাহলে দেখো আমি হিসাব করে বলতেছি কি একটা আমার কাছে একটা মিটার আছে, সেই মিটারের দ্বিগুণ। তাই আমার সবসময় কি একটা রেফারেন্স দরকার হয়। সেরকম বিভবের জন্য আমাদের একটা রেফারেন্স ধরা হয়েছে, এটা পুরোপুরি কি আমাদের ধরার উপরে বিষয় করতে, ধরার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তো ধরে নেওয়া হয় যে অসীমে বিভব শূন্য। ঠিক আছে, অসীমে বিভব শূন্য। তাই এখন আমি যদি একটা পয়েন্টের বিভবকে ডিফাইন করতে চাই, তাহলে আমি কিভাবে বলবো যে এখানে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের অসীম, অসীম থেকে এ বিন্দুতে আমরা কি করলাম, ওই চার্জটাকে আনলাম। ওই চার্জটাকে আনতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা আমার ডাব্লিউ পরিমাণ কাজ হলো। কাকে আনলাম আমরা, কিউ নট পরিমাণ চার্জকে আনলাম। তখন আমরা বিভবকে কি বলতে পারবো, ভি এ মাইনাস ভি ইনফিনিটি, এই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ভি এ মাইনাস ভি ইনফিনিটি, এটা ইকুয়াল টু কি বলতে পারবো আমরা, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। কাকে আনতে হবে, এই কিউ চার্জটাকে কোনখানে দিয়ে কোনখানে আনতে হবে, ইনফিনিটি থেকে এতে আনতে হবে, ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, এই জিনিসটা বলতে পারবো। এখন এটা তো আমরা শূন্য ধরে নিছি, এটা যদি শূন্য হয় তাহলে ভি এ সমান সমান আমরা কি বলতে পারবো, ভি এ সমান সমান হয়েছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই কিউ নট। আশা করে বুঝা যাইতেছে এটা কোন দিকে, ইনফিনিটি থেকে এতে আনতে। ঠিক আছে, ইনফিনিটি থেকে এতে আনতে কৃত কাজ করতে। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা পয়েন্টকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়।
বিভবের সংখ্যা। এখন এখান থেকে আমরা সংখ্যাটা একটু লিখি, এখানে যা যা বলছি তাই আমরা কি শুধু একবার লিখে নিব এখানে, ঠিক আছে। তাহলে লিখলে আসবে এরকম যে অসীম থেকে, আশা করি এই সংখ্যার মাধ্যমে ক্লিয়ার হবে সবকিছু। অসীম থেকে, আচ্ছা এখানে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে রাখি যে একক ধনাত্মক চার্জ ধরা হয় কিভাবে, যে এখানে যে কিউ নট আছে, সাপোজ কিউ নট কে আনতে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে কত, ডাব্লিউ পরিমাণ। সুতরাং একক চার্জকে আনতে কৃত কাজ কত, ডাব্লিউ এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই কিউ নট। তার মানে এই যে এক্সটার্নাল এজেন্ট ডিভাইডেড বাই কিউ নট লেখা আছে, এটা মানে কত আসলে একক চার্জকে আনতে কতটুকু কাজ করা হয়েছে সেটা, ঠিক আছে। আশা করি বুঝে গেছে এখানে যে কিউ নট ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট, এটা মানে কি একক চার্জকে আনতে কতটুকু কাজ করা হয়েছে। তাহলে অসীম থেকে একক, এখন এই যে চার্জটা আছে সেটাকে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, তো আমাদের আগে থেকে ডিফাইন করা হয়েছে যে এখানে এই জিনিসটাকে কি আমরা একক ধনাত্মক চার্জ ধরবো, ঠিক আছে। এটা আমরা ইয়ার ক্ষেত্রে দেখছিলাম, তড়িৎ বলরেখা যখন আঁকছিলাম তখন দেখছিলাম যে কনভেনশনালি এটাকে কি ধরা হয়, একক ধনাত্মক চার্জ ধরা হয়। তাহলে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কার দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা। আচ্ছা, কোন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো, কিভাবে আনবো, সমবেগে, বা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে সমবেগে আনতে বাহ্যিক বল দ্বারা। আচ্ছা, বাহ্যিক বল দ্বারা যে আমরা কাজ করতেছি, আমরা কিন্তু একজনের বিরুদ্ধে কাজ করছি, কার বিরুদ্ধে, কনজারভেটিভ যে ফোর্সটা ছিল সেটার বিরুদ্ধে কাজ করছি, ঠিক আছে। কারণ কনজারভেটিভ ফোর্সটা কি চাইছিল, তাকে নিচের দিকে নামাই দিতে, মানে ওই যে আমরা ইয়ার মতন যদি হিসাব করি একটু, ওই এমজিএইচ এর মতন বলটাকে যখন আমরা উপরের দিকে তুলছিলাম তখন কিন্তু আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করি। তাহলে এটি একটু মাথায় রাখি যে সবসময় আমাদের বিভব জিনিসটা জমাই হয় কখন, যখন আমরা একটা কনজারভেটিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করি, ঠিক আছে। কনজারভেটিভ ফোর্সের দিকে কাজ করলে কিন্তু আবার কোনো কি হয় না, বিভব জমা হয় না, বিভব উল্টা লস হয়। মানে কনজারভেটিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করলে বিভব জমা হবে, কনজারভেটিভ ফোর্সের দিকে কাজ করলে বিভব লস হবে। যেমন একটা বস্তুকে যখন আমি এখানে উপরে তুলে রাখবো তখন তার ভিতর কি বিভব জমা হবে, আর এটার দিকে কাজ করতে দিলে তখন কি তার ভিতর বিভব লস হবে, কারণ এখানে কি বিভব জিরো আর এখানে আসলে বিভব ছিল কত, এমজিএইচ। ওকে, তাহলে বাহ্যিক বল দ্বারা এখানে আমরা কি লিখতে পারবো, তাহলে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে কৃত কাজকে আমরা কি বলতে পারবো, ওই বিন্দুর বিভব, ঠিক আছে। আশা করি আমরা আরেকবার বলি যে অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জকে আনতে হবে কোথায়, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, কিভাবে আনতে হবে, সমবেগে। আনার সময় বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, কার দ্বারা, বাহ্যিক বল এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজকে আমরা কি বলবো, আর সেই বল দ্বারা একটা কাজ হবে, সেই কাজটা কার বিরুদ্ধে, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে, কৃত কাজকে আমরা কি বলবো, ওই বিন্দু বিভব বলবো, ঠিক আছে। তাহলে বিভবের সংখ্যাটা আশা করে বুঝে গেছে। তাহলে ভি এ এটা যেগুলো কি আসবে, দেখো এই যে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ কোন দিকে আনতে হবে, অসীম থেকে ওই বিন্দুতে আনতে একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক হওয়ার কারণে আমার কি ওই টেস্ট চার্জটা ভাগ করে দিতেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, যে কোনো একটা বিন্দুর বিভব। তাহলে বিভবকে মোটামুটি এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পরবর্তীতে আমাদের বিন্দু চার্জের জন্য বিভব, বিন্দু চার্জ থেকে আর ডিস্টেন্স দূরত্বে বিভব কত হয় সেটা একটু দেখতে হবে। তো আমরা সেই জিনিসটার দিকে যাই একটু। আচ্ছা, তাহলে আমরা বিন্দু চার্জের জন্য চার্জ থেকে আর ডিস্টেন্স দূরত্বে বিভবটা কত হবে সেটা বের করবো, ঠিক আছে। বিন্দু চার্জের জন্য বিভব। ওকে, তাহলে বিভবটা বের করার জন্য একদম আমাদের কি, আমরা যে সংখ্যাটা দিলাম সেই সংখ্যাটা ধরে ধরে আগাইতে হবে সব জায়গায়। তো আমরা ধরলাম যে আমাদের এখানে একটা বিদ্যুৎ চার্জ আছে, সেটা হচ্ছে কি প্লাস কিউ। আমরা সেই প্লাস কিউ থেকে আর ডিস্টেন্স দূরত্বে এখানে তড়িৎ ক্ষেত্র কত সেটা জানতে চাই। তো সেটার জন্য আমার কি করতে হবে, সাপোজ এটা হচ্ছে আমার এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র যদি জানতে চাই তাহলে আমার কি করতে হবে, অসীম থেকে একটা চার্জকে এই বিন্দুতে আনতে হবে, কি চার্জকে আনলাম, কিউ নট চার্জকে আনলাম, এই বিন্দুতে আনতে হবে। এতটুকু আনতে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কত সেটা বের করতে হবে, সেটাই কি ওই কিউ নট দ্বারা ভাগ করতে হবে, সেটা কি আমার ভি এ সমান চলে আসবে, ঠিক আছে। এটা কি ইনফিনিটি থেকে এতে আনতে কৃত কাজ। ওকে, তাহলে এটা আসবে কি আমাদের মেইন কাজ। তাহলে আমার কি বের করতে হবে, এই যে কৃত কাজটা বের করতে হবে। তো কৃত কাজটা যখন বের করতে যাব তখন আমি দেখি যে প্রথমে যদি আমি এভাবে বের করি যে ওই যে ইনফিনিটি থেকে এতে আনবো, তো ইনফিনিটির ওখানে আসলে বলটা কিরকম হবে, অর্থাৎ এই যে ফোর্সটা আমরা বের করবো, ফোর্সটা কি এখানে কুলম্বের ফোর্স কাজ করতেছে। তো আচ্ছা, যাই হোক, ওখানে আমাদের অসীমে আমাদের ফোর্সটা যদি বের করতে হয় তাহলে ফোর্স আসলে অসীমে আমরা বের করতে পারবো না। কেন বের করতে পারবো না, কারণ অসীমে আমরা দূরত্ব সম্পর্কে ভালো আইডিয়া নাই। কারণ অসীমটা যদি এখানে হয়, অসীম থেকে একটু আগে আমরা সাপোজ এখানে নিয়ে গেলাম, সেটা আমাদের এই চার্জ থেকে কতটুকু দূরে, অসীম থেকে একটু বাদ দিলে কিন্তু অসীমে থাকে, আবার অসীম থেকে অসীমের সাথে একটু যোগ করলে সেটাও কিন্তু অসীমই থাকে। তাই আমরা অসীম থেকে এতে আনতে কৃত কাজ কত সেটা কিন্তু বের করতে পারতেছি না। তাহলে
আমার বের করতে পারবো কোনটা, আমি কিন্তু এ থেকে অসীমে যেতে কতটুকু কৃত কাজ করতে হয় সেটা আমি বের করতে পারবো, কারণ তখন আমাদের মেইন ঝামেলাটা ইন্টিগ্রেশন করে নিবে। ঠিক আছে, তাহলে আমি সেটা অনুযায়ী একটু আগাইতেছি, যে মনে করি আমি এখানে আরেকবার টাকতেছি, আশা করি এক্সপ্লেনেশনটা একটু ক্লিয়ার হবে এখন। যে এখান থেকে তো আর ডিস্টেন্স দূরত্ব আছে, তো এখান থেকে এই সরলরেখা বরাবর অসীম, সাপোজ এটা হচ্ছে আমাদের অসীম আর এটা হচ্ছে আমার এ বিন্দু, আমি এখান থেকে একটু একটা ডিস্টেন্স ধরে নিলাম সাপোজ। ঠিক আছে, এই যে এখান থেকে আমি এখান থেকে একটু পর্যন্ত আমি একটা ডিস্টেন্স ধরলাম, সেটা হচ্ছে সাপোজ ডিএক্স পরিমাণ ডিস্টেন্স। এখন আমি কি করলাম, আমার যে চার্জটা আছে কিউ চার্জটা আছে, সেই কিউ চার্জটাকে এখান থেকে একটু পর্যন্ত নিলাম। ঠিক আছে, কি করছি, এখান থেকে একটু পর্যন্ত নিলাম। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যদি একটা পজিটিভ চার্জ আমি রাখি, সেটা কিন্তু এমনি ওদিকে চলে যাবে। ঠিক আছে, এমনি ওদিকে চলে যাবে। কেন চলে যাবে, কারণ তার উপর একটা কুলম্বের ফোর্স আছে, সেই কুলম্বের ফোর্সটা কত, কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এতটুকু কুলম্বের ফোর্স কিন্তু তার ভিতরে আছে। আমি ধরলাম যে এখান থেকে একটু ডিস্টেন্স, সেটা হচ্ছে কত, এক্স। ওকে, তাহলে তার ভিতর কিন্তু কি অলরেডি একটা কুলম্বের ফোর্স আছে, সেই কারণে সে কি হবে, ধাক্কা খেয়ে ওদিকে চলে যাবে। কিন্তু এখানে আমাদের কথা চলে আসবে, আমরা কি এই ধাক্কা খেয়ে যদি থাকে, অর্থাৎ তার উপর যদি একটা ফোর্স থাকে, তাহলে তার অবশ্যই কি থাকবে, একটা ত্বরণ থাকবে। কিন্তু আমরা চাই কি তার উপর ত্বরণ না থাকুক। তো সেই কারণে যে পরিমাণ ধাক্কা সে এদিক বরাবর খাবে, আমরা ঠিক তার একই পরিমাণ একটা ধাক্কা পেছনের দিকে দিব। যতটুকু ধাক্কা সে দিয়ে খাইতেছে, আমরা কি এক্সাক্ট তার অপোজিট একটা ধাক্কা দিয়ে দিব। অর্থাৎ এখানে তার উপর একটা এফসি কাজ করে, এদিকে আমরা তার উপর একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করবো। সেই এক্সটার্নাল ফোর্সটা কত, এই এফসি এর সমান হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এক্স ডিস্টেন্স দূরত্বে, এই চার্জ থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আমাদের এক্সটার্নাল ফোর্সটা কি আসবে, এক্সটার্নাল ফোর্সটা আসবে কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আশা করি এটা বুঝে গেছে যে এই জায়গায় আমাদের এক্সটার্নাল ফোর্সটা কত, কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের এই যে ফোর্সটা আছে, ফোর্সটা কিন্তু এক্স এর সাথে কি ভেরিয়েবল হয়। অর্থাৎ এখন আমি সরাসরি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, এফ ডট ডিএক্স যে ব্যবহার করতাম, এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না, কারণ এটা ব্যবহার করা যেত যদি আমাদের এই যে এফটা, এটা যদি একটা কনস্ট্যান্ট ফোর্স দিত। ঠিক আছে, মানে সব জায়গায় যদি সমান নিত, কিন্তু যেহেতু এটা কনস্ট্যান্ট ফোর্স না, তাই আমি এই ফর্মুলাটা এখন ব্যবহার করতে পারবো না। তাহলে আমি কি করতে পারি, আমি এই যে ছোট একটা জায়গা নিলাম, ডিএক্স পরিমাণ একটা সরণ ঘটাইছি, যে সাপোজ ওই যে কিউ নট চার্জটা ছিল, সেটাকে আমি এখান থেকে একটু পর্যন্ত সরালাম, জাস্ট কি এই ছোট ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছি। তো দূরত্বের চেঞ্জ যেহেতু আমি খুব বেশি করি না, আমি ধরতে পারি যে এখান থেকে এখানে আমাদের ফোর্সটা কি কনস্ট্যান্টে ছিল। তাহলে আমি সেটা ধরতেছি যে ওই ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য আমার ক্ষুদ্র পরিমাণকে একটা কাজ করতে হয়েছে, সেই কাজটা আমি লিখতে পারবো ওই সময় আমাদের কতটুকু ফোর্স ছিল ইন্টু ডট টিএক্স। আমি এই ফর্মুলা এখন কেন ইউজ করতে পারছি, কারণ ওই যে ছোট যে সরণটা ঘটাইছি, ওই জায়গায় আমি কি মোরলেস এই যে ফোর্সটা আছে, সেই ফোর্সটাকে আমরা কি ধরতে পারবো, কনস্ট্যান্টে ধরতে পারবো। তাহলে এটা যেগুলো কি আসবে, আমরা যদি দেখি তাহলে ফোর্সটা কোন দিকে, দেখো তো এক্সটার্নাল ফোর্স এদিকে, কারণ আমি কি সংজ্ঞার ভিতরে কি চলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। আমি বের করতেছি কি এখান থেকে এখানটা, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইনফিনিটি থেকে এ বের করতে হবে, আমি এ থেকে ইনফিনিটি বের করতেছি, পরে আমরা ব্যাপারটা দেখবো আমি ওইটা থেকে কিভাবে এটা বের করবো। ওকে, তাহলে এফ ডট ডিএক্স, এখন আমি এটা হিসাব করি যে আমি ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্সটা এদিকে কাজ করতেছে, কারণ আমাদের তড়িৎ ফোর্সটাকে এদিক বরাবর কাজ করতেছিল, আমি তার অপোজিটে একটা সমান পরিমাণ বলতেছি। এখন এই বল দ্বারা কৃত কাজটা আমি বের করতেছি, তাহলে এক্সটার্নাল ফোর্স এদিকে আর সরণ ঘটাইছে কোন দিকে, দেখো তো ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছে কিন্তু এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, 180 ডিগ্রি। তাই এটাকে যদি আমি লিখি, তাহলে এখন কি লিখতে হবে, এফ ডিএক্স 180 ডিগ্রি। তাহলে এই যে ডিডাব্লিউ সেটা ইকুয়াল টু কত হবে, মাইনাস এফ ডিএক্স। এখন আমি যদি সবগুলো কাজ পেতে চাই, ডাব্লিউ বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আচ্ছা আমি এটা একটু স্পেসিফিক ভাবে বলি, ডাব্লিউ বাই এক্সটার্নাল এজেন্ট কোনখান থেকে কোনখানে, যদি বলি এটা এ থেকে কোথায় ইনফিনিটিতে, এটা যদি বের করতে চাই, তাহলে আমার সবকিছুকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। জাস্ট আমি এই জিনিসটাকে বাইরে রাখলাম, মাইনাসটাকে বাইরে রাখলাম। তো এফ এর ইকুয়েশন আমরা বের করে রাখছি, এফটা কি কে কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে আছে ডিএক্স। এখন একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মে আছে, অর্থাৎ এক্স স্কোয়ার আর ডিএক্স এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, কারণ বাকি সবকিছু কি কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট, কিউ একটা কনস্ট্যান্ট, কিউ নট সেটাও কি একটা কনস্ট্যান্ট। তাই এগুলো যদি বাইরে চলে আসে, মাইনাস কে কিউ নট, এখানে থাকে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখি, এখানে আমাদের ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে এক্স, এই যে এক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এক্সটা কি ছিল, এই চার্জ থেকে এখান থেকে দূরত্ব, এক্সটা কি ছিল, এই যে চার্জের এখান থেকে দূরত্ব। তাহলে আমরা কি চাই, যে এ বিন্দু থেকে ইনফিনিটিতে যেতে চাই। তাহলে দেখো এ বিন্দু কতটুকু দূরত্ব ছিল, এই যে কিউ থেকে এক্স যদি আমরা লোয়ার লিমিট বসাতে চাই, লোয়ার লিমিট কি হবে, আর এর সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে লোয়ার লিমিট হচ্ছে আর, সেখান থেকে আমি কত পর্যন্ত চাই, দেখো এক্স থেকে এখানে দূরত্ব কত আসবে, ইনফিনিটি, তাহলে আমি যাইতে চাই কোথানে, ইনফিনিটিতে। তাহলে আমার এই ক্যালকুলেশন এখন করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট এ থেকে ইনফিনিটিতে নিতে কতটুকু কাজ করতে চাই, কে কিউ নট। তো আশা করি এটার ইন্টিগ্রেশন আমাদের মাথায় আছে, 1/x, আর ইন্টিগ্রেশনের লিমিট কি আর থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন এটা যদি হিসাব করি, তাহলে ভ্যালুটা বসাইতে হবে, কে কিউ নট, এখানে আসবে কি -1 বাই ইনফিনিটি, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস
1/r। তাহলে এখানে কি থাকতেছে দেখো 1/∞, এটা কি হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার থাকতেছে আমাদের মাইনাস কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর। এটা কি আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কোনখান থেকে কোনখানে নিতে, এ থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে। কিন্তু এটা তো আমাদের বিভবের সংখ্যার ভিতর বসাইলে হবে না, বিভবের সংখ্যায় কি বসাইতে হবে ইনফিনিটি থেকে এ পর্যন্ত নিতে। তো এখনই আমাদের ওই ব্যাপারটা চলে আসবে যে আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আছে সেটা একটা কনজারভেটিভ ফোর্স। আর কনজারভেটিভ ফোর্সে আমরা জানি এখান থেকে এখানে নিতে যতটুকু কাজ হয় এখান থেকে এখানে আনতে ঠিক একই পরিমাণ কাজ হয়, কিন্তু জাস্ট কি হয় চিহ্নটা নেগেটিভ হয়। অর্থাৎ আমি বলতে পারি এটা যদি আমাদের W1 হয় আর এটা যদি W2 হয় তাহলে এদের সামেশন কত হবে, 0 হবে। তাই একটা আরেকটা কি নেগেটিভ হয়। আমি সেটা লিখতেছি এখানে যে আমরা এখন কি বের করলাম যে W অফ এক্সটার্নাল ফোর্স ফ্রম এ টু ইনফিনিটি, এটা বের করছি। কিন্তু আমি জানি এইটা নেগেটিভ হবে কার, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ ইনফিনিটি থেকে এতে নিতে যতটুকু হয় তার সমান। ঠিক আছে, আশা করি বুঝা যাইতেছে এই জিনিসটা কি। তাহলে এখন আমার লাগবে কোনটা, আমার এটা লাগবে না। তাহলে আমি এটাকে একটু বের করে নিয়ে আসি। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইনফিনিটি থেকে এতে নিব, এটা যেগুলো কি আসবে মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই বলতেছি এ থেকে ইনফিনিটি নিতে, এটা তো জাস্ট একটা নোটেশন আর কিছু না। তাহলে মাইনাস আর রেজাল্টে কি এসেছিল মাইনাস কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর। তাহলে আমাদের রেজাল্টটা এখানে আলটিমেটলি কি আসতেছে কে কিউ কিউ নট বাই আর, অথবা কে এর ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে 1/4πε0, কারণ এভাবে দেখতে আমরা বেশি অভ্যস্ত, কিউ কিউ নট ডিভাইডেড বাই আর। এটা আসলে কি আমাদের এই এক্সটার্নাল ফোর্সটা। তাহলে এই যে ভিএ সমান সমান কি ছিল, এই ফোর্স ডিভাইডেড বাই ওই যে চার্জটাকে আমরা আনছি সেই চার্জটা। তাহলে এখানে কি লিখতে হবে 1/4πε0 ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই কি ওই কিউ নটটা। তাহলে আলটিমেটলি আমাদের ভিএটা কি আসছে, ভিএটা আসছে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এটা আসলে কি আমাদের ওই বিন্দুর এ বিন্দুর চার্জ, এই বিন্দুর বিভব, এই বিন্দুটা কি আমাদের চার্জ থেকে কতটুকু আর দূরত্বে আছে। এখন আমরা একটু খেয়াল করি যে আমরা তো পজিটিভ চার্জ নিয়েছিলাম এটাকে, ঠিক না, পজিটিভ চার্জ নিয়েছিলাম। যদি নেগেটিভ চার্জ নিতাম তাহলে কি কি চেঞ্জ আসতো, ঠিক আছে, এখান থেকে শুরু করে নেগেটিভ চার্জ যদি নিতাম তাহলে কি কি চেঞ্জ আসতো। প্রথম আমি যদি এখানে নেগেটিভ চার্জ নিতাম তাহলে এই পজিটিভ চার্জটাকে কি করতো, আমার এফসিটা এদিক বরাবর আকর্ষণ করতো। তো এফসি যখন এদিকে আকর্ষণ করতো আমার ফোর্স দিতে হতো কোন দিকে, এদিক বরাবর ফোর্স দিতে হতো। তখনও কিন্তু আমি কি সরণ এদিক বরাবরই ঘটাইতাম। বুঝাইতেছে আশা করি যে আমার এক্সটার্নাল ফোর্স কে এদিক বরাবর দিতে হইতেছে, আমি কি এ থেকে ইনফিনিটির দিকে নিয়ে যেতেছি। এই জিনিসটা যখন করতেছি এ থেকে ইনফিনিটির দিকে নিয়ে যেতেছি তখন আমার এখানে কৃত কাজ কত আসতো, মানে তাদের মধ্যবর্তী কোণ আসতো কত 0 ডিগ্রি। 0 ডিগ্রি আসলে এটা কি আসতো প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। তাহলে আলটিমেটলি আমার এই রেজাল্টটা কি আসতো প্লাস আসতো। আচ্ছা, এইটা যখন প্লাস আসছে তখন আমার এইটা কি আসতো, এটার জন্য কিন্তু আমার এখানে একটা প্লাস, প্লাসের কারণে আমার এটার রেজাল্টটা কি মাইনাস আসতো। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, আলটিমেটলি আমার এখানেও কি একটা মাইনাস চলে আসতো। তাহলে আমি এখানে দেখতেছি যে যখন আমি পজিটিভ চার্জ নিছি তখন আমার যে ভি এটা আসছে সেটা কি আসছে পজিটিভ। যখন আমি নেগেটিভ চার্জ নিছি তখন ভি এটা কি আসছে জাস্ট নেগেটিভ চলে আসছে, একই মান কিন্তু কি চিহ্নটা কি নেগেটিভ। তাই সেই কারণে আমি যখন এই ফর্মুলাটা ব্যবহার করব তখন আমি চার্জের মান চিহ্ন সহ বসাবো, চার্জের মান চিহ্ন সহ বসাবো, কারণ কি এখানে ভ্যালুটাতে একটা চেঞ্জ আসে। আর এটাতে যেহেতু এটা একটা স্কেলার আসে, স্কেলার আসে কোনো দিক ঠিক নাই, তাই আমাদের ওই দিকের ব্যাপারটা নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট আমাদের কি মনে রাখতে হবে যে আমরা যখন বিভবের ফর্মুলা ইউজ করবো তখন অবশ্যই চার্জের ভ্যালুটা আমরা কি বসাবো, চিহ্ন সহ বসাবো। পজিটিভ হলে পজিটিভ প্লাস সহ, নেগেটিভ হলে নেগেটিভ। কারণ আমরা পুরোটা যদি ক্যালকুলেট করে আসতাম পজিটিভের জন্য একরকম আসে, নেগেটিভের জন্য একরকম আসে, দুইটার জন্য সেম আসে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে আজকে একটু পর্যন্তই থাক। আমরা কি করলাম, বিন্দু চার্জের জন্য বিভবটা পর্যন্ত পড়লাম। এর পরবর্তীতে আমরা এই বিন্দু চার্জটা ব্যবহার করে আরো একটা বা দুইটা কেস দেখবো। এই কেসটা দেখার পর ওই যে ইয়ার মতন, মানে পুরো জিনিসটা আমাদের তড়িতের মতনই আগাবে, মানে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল তড়িৎ ক্ষেত্রের মতনই আগাবে। প্রথমে কি ছিল, আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা পড়ছি, সংজ্ঞার পর পয়েন্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কি আসে সেটা দেখছি। তারপর পয়েন্ট চার্জের একদম এই ডেফিনেশনটা ব্যবহার করে কয়েকটা তড়িৎ ক্ষেত্র বের করছিলাম। তারপরে কি করছি, আমরা একটা সূত্র শিখছি, সেই সূত্রটা কি ছিল গাউসের ল। গাউসের ল এর মাধ্যমে আমরা আরো কয়েকটা তড়িৎ ক্ষেত্র বের করছি। এখানেও আমরা প্রথমে কি করছি, বিভবের সংজ্ঞাটা পড়ছি, এরপরে বিন্দুর জন্য বিভব বের করছি। সেটা ব্যবহার করে কয়েকটা কি বের করবো, কয়েকটা কেসের জন্য, কয়েকটা চার্জের ডিস্ট্রিবিউশনের জন্য আমরা বিভব বের করবো। তারপরে আমরা কি করবো, আরেকটা ফর্মুলা শিখবো। তো এখানে আমাদের যে ফর্মুলাটা থাকবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর বিভবের ভিতর সম্পর্ক। তারপর তড়িৎ ক্ষেত্র আর বিভবের ভিতর সম্পর্কটা ইউজ করে আমরা আরো কয়েকটা চার্জের ডিস্ট্রিবিউশনের জন্য কি করবো, বিভবটা বের করবো। তো সেগুলো আমরা পরের ক্লাসে করবো। আজকে একটু পর্যন্ত। ওকে।